হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। দেখুন, প্রথমেই আপডেট আসছে হরমুজ প্রণালী নিয়ে। ইরান কেন বন্ধ করলো আর প্রভাব কি পড়ছে বর্তমানে? কিভাবে বিশ্ব অর্থনীতি ঝুঁকে পড়ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত একটু ছোট আলোচনা থাকবে। বন্ধুরা, ইউএই পাইপলাইনে হামলা। তৃতীয়ত কুয়েতের তেলের ট্যাঙ্কারে হামলা। ট্রাম্পের উল্টোপাল্টা বিবৃতি। চেচেন ফোর্সের হুঁশিয়ারি ইরানে ঢোকার। এদিকে ইস্পাহানে ২,০০০ পাউন্ড বোমা পারমাণবিক ঘাঁটিতে ইরান ইসরায়েল আর আমেরিকার হামলা। ৪৫০ কেজি ইউরেনিয়াম আগেই সরিয়ে নিয়েছে ইরান। তো সেই নিয়েও আপডেট আসছে। পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিতে অস্বীকার পোল্যান্ডের। এদিকে বন্ধুরা, আমেরিকার পূর্ণ বেজ্জতি। নেই ন্যাটো, নেই ইউরোপ, নেই মিত্ররা। তো বন্ধুরা, শুরুটা করব স্টেট অফ হরমুজ দিয়ে। দেখুন, স্টেট অফ হরমুজ কি সেটা একটু বুঝে নাও। এটা হলো একটা সরু জলপথ, সবাই জানে। পারস্য উপসাগর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা, মানে মিডল ইস্টের যত তেলবাহী জাহাজ আছে সবগুলো এই পথ দিয়ে বেরোয়। সৌদি আরব, ইউএই, কুয়েত, ইরাক, এদের সব তেল এই একটাই রাস্তা দিয়ে দুনিয়ার বাকি দেশে পৌঁছায়। এখন ইরান সেটা বন্ধ করে বসে আছে। বন্ধ মানে পুরো বন্ধ। কোনো জাহাজ বেরোতে পারছে না। যদি কোনো জাহাজ বেরোতে চেষ্টা করে বেরোতে, ইরান সোজা সেই জাহাজের ওপর হামলা করছে। কোনো ওয়ার্নিং নেই, কোনো আলোচনা নেই, সরাসরি হামলা। এখন ভাবা একবার, দুনিয়ার প্রায় ২০ থেকে ২৫% তেল এই একটা পথ দিয়ে যায়, সেটা বন্ধ হয়ে গেলে কি হয়? তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, জাহাজ যে চলে না, ইকোনমি থমকে যায়। এবং মিডল ইস্টের যে আরব দেশগুলো তেল বেচে খায়, অর্থাৎ সৌদি আরব, ইউএই, কুয়েত, এরা সবাই কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। ইরান এটাই চাইছে। আমেরিকা আর ইসরায়েল যত বোমা ফেলেছে ইরানের ওপর, ইরান তত বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। এটা একটা সিম্পল লজিক। তুমি যদি কাউকে কোণঠাসা করো, সে মরিয়া হয়ে যায়, আর মরিয়া মানুষ সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বিপজ্জনক। বন্ধুরা, আসি সবচেয়ে বড় আপডেটে। তুমি হয়তো ভাবছো, আচ্ছা হরমুজ বন্ধ তো হয়েছে, কি হয়েছে? অন্য রাস্তা দিয়ে তেল বের করো। এই কথাটাই ভেবেছিল ইউএই, মানে সংযুক্ত আরব আমিরাত। ইউএইর একটা পাইপলাইন আছে হাবশান থেকে ফুজায়রা পর্যন্ত। এই পারস্য উপসাগরের ভেতর থেকে কাঁচা তেল সরাসরি ফুজায়রা বন্দরে নিয়ে যায়। ফুজায়রা বন্দর কিন্তু হরমুজের বাইরে, মানে ওমান সাগরে। মানে হরমুজকে বাইপাস করে সরাসরি খোলা সমুদ্রে তেল পৌঁছে দেওয়া যাচ্ছিল এই পাইপলাইন দিয়ে। চালাক চিন্তা, তাই না? ইরান কিন্তু সেটা জেনে গেল। আর জানা মাত্র কি করলো? সেই পাইপলাইনের ওপরই হামলা করলো। পাইপলাইনের দুটো প্রধান অয়েল পাম্পিং স্টেশন আছে, ইরান দুটোতেই মেরেছে। স্যাটেলাইট থেকে যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে দুটো স্টেশনেই আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে আকাশে। এখন ইউএইউ তেল বের করতে পারছে না। ভাবো একটু, হরমুজ বন্ধ, বিকল্প পাইপলাইনও ধ্বংস। ইউএই এখন পুরোপুরি আটকে গেছে। যে দেশটা তেল বেচে দুনিয়ার অন্যতম ধনী দেশ হয়েছিল, সেটা এখন তেল বের করতেও পারছে না। এবং এটা শুধু ইউএইর ক্ষতি না, এর প্রভাব পড়বে গ্লোবাল মার্কেটে। তেলের দাম আরও বাড়বে। আর যেসব দেশ মিডল ইস্টের তেলের ওপর নির্ভরশীল, যেমন ভারত, জাপান, কোরিয়া, ইউরোপের অনেক দেশ, এরা সবাই টের পাবে। একটা কথা বন্ধুরা বলে রাখি, সৌদি আরবও কিন্তু একটা পাইপলাইন বানিয়েছে লোহিত সাগরের দিকে, কিন্তু সেই রাস্তায় হুতিরা বসে আছে। বাবেল মান্দাব প্রণালী তারা বন্ধ করে দিলে সৌদির পাইপলাইনও আর কাজের থাকবে না। মানে চারদিক থেকে ঘেরাও হয়ে যাচ্ছে এই আরব দেশগুলো। এখন আরেকটা বড় ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, দুবাই বন্দরে একটা কুয়েতের বিশাল তেলের ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। নাম হলো আল সালামি। জাহাজটা পুরো কাঁচা তেলে ভর্তি ছিল, মানে কয়েক লক্ষ ব্যারেল তেল নিয়ে দুবাই পোর্টে দাঁড়িয়েছিল। ইরান সেই জাহাজে হামলা করেছে। এখন ভাবো, দুবাই বন্দর মানে ইউএইর একেবারে প্রাণকেন্দ্র, সবচেয়ে ব্যস্ত বন্দর। সেইখানে দাঁড়িয়ে থাকা জাহাজে হামলা করা মানে ইরান একটা সরাসরি বার্তাও দিচ্ছে, তোমরা যদি আমেরিকার সাথে থাকো, আমি তোমাদের বন্দরেও মারবো। জাহাজটা মারাত্মক ক্ষতি হয়েছে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, কাঁচা তেল সমুদ্রে মিশে যাওয়ায় আশঙ্কা তৈরি হচ্ছে। এটা শুধু আর্থিক ক্ষতি না, এটা পরিবেশগত বিপর্যয়ও। সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে মাছের মৃত্যু, মেরিন ইকোসিস্টেম ধ্বংস। এই পুরো এলাকার জন্য দীর্ঘমেয়াদী একটা সমস্যা। আর এই ঘটনা আরব দেশগুলোকে একটা বার্তা দিচ্ছে, আমেরিকার সাথে বন্ধুত্ব রাখলে এই পরিণতি হবে। আর কুয়েতে তো কোনো যুদ্ধ নেই, কুয়েত তো কোনো যুদ্ধে নেই সরাসরি, কিন্তু সে আমেরিকার মিত্র এলাকায় তেল নিয়ে ঘোরাফেরা করছিল, এই অপরাধে মার খেল। বন্ধুরা, আসি ট্রাম্পের কথা, সবচেয়ে বড় যেটা আপডেট। দেখুন বন্ধুরা, এই লোকটার কথা নিয়ে বেশি মাথা ঘামানো উচিতই না, কিন্তু উনি এত পোস্ট করেন যে না বললেও না। ট্রাম্প বলেছেন আমেরিকা হয়তো হরমুজ না খুলিয়েই এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবে। এখন এটা শুনে হাসি পাওয়া স্বাভাবিক, কারণ
কারণ মনে করো, আমেরিকা কেন এই যুদ্ধে ঢুকেছিল? ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে, হরমুজ খোলাতে, ইসরায়েলকে বাঁচাতে। এখন যদি হরমুজ বন্ধই থাকে মানে মিশন কমপ্লিট হয়নি, তাহলে চলে যাওয়া মানে কি? মানে হেরে গিয়ে চলে যাওয়া। কিন্তু ট্রাম্প এটাকে স্বেচ্ছায় সরে আসা বলে চালানোর চেষ্টা করছে বা চালানোর চেষ্টা করবে। তবে একটা কথা মনে রেখো, ট্রাম্প যা বলে তা করে না, যা করে তা বলে না, আর যা বলেও না, করেও না, সেটাও করে বসে। মানে বুঝতে পারেন, মানে তার সম্পর্কে একটাই উচ্চারণ, সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। আজ বললেন হরমুজ ছাড়া চলে যাব, হরমুজ ছেড়ে চলে যাব, কাল হয়তো ইরানের ভেতরে স্থল বাহিনী ঢোকানো অর্ডার দিয়ে বসবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমেরিকা এই যুদ্ধে চাপে আছে, নয়তো এরকম কথা বলতে হতো না। বন্ধুরা, যেটা সবচেয়ে বড় আপডেট আসছে এখন, আর সেটা সত্যি ভয়ের, রাশিয়ার যে চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ, এর নিজের একটা আলাদা সামরিক বাহিনী আছে যার নাম হচ্ছে চেচেন ফোর্স বা কাদিরভ ফোর্স নামেও পরিচিত। এই বাহিনীটা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও অংশ নিয়েছে এবং যথেষ্ট ভয়ানক বলে পরিচিত। কাদিরভ ঘোষণা করেছেন যদি আমেরিকা ইরানে স্থল সেনা পাঠায়, তাহলে তার চেচেন বাহিনী ইরানের পক্ষে মিডল ইস্টে যাবে এবং আমেরিকান সৈনিকদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে। এখন এই ঘোষণাটা এত গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে বলি। চেচেন ফোর্স রাশিয়ার সরকারি বাহিনী না, কিন্তু কাদিরভ পুতিনের অত্যন্ত বিশ্বস্ত মানুষ। কাদিরভ যা বলেন পুতিন জানেন এবং প্রায়ই সমর্থন করেন। তো চেচন ফোর্স যদি ইরানে যায়, সেটা কার্যত রাশিয়ার একটা পরোক্ষ সামরিক উপস্থিতি মিডল ইস্টে। আর চেচেন ফোর্সের সদস্যরা বেশিরভাগ মুসলিম। তাই এটা শুধু ভূ রাজনৈতিক কারণ না, ধর্মীয় কারণে এরা ইরানের পাশে থাকতে চাইছে। ইউক্রেনে এরা কি করছে সেটা একটু মনে করো, গ্রাম দখল, শহর দখল, মুখোমুখি যুদ্ধ, সব মিলিয়ে ভয়াবহ রকম ইফেক্টিভ একটা বাহিনী। যদি এরা ইরানে ঢোকে এবং আমেরিকান সেনাদের বিরুদ্ধে লড়ে, তাহলে আমেরিকার কাজটা আরো কঠিন হয়ে যাবে। ভাবো একবার, আমেরিকা ইতিমধ্যে আফগানিস্তান হেরেছে, ইরাকে হেরেছে, ইরানে স্থল বাহিনী ঢোকানো হবে। এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুল, ইরান আফগানিস্তান না, ইরান একটা শক্তিশালী সংগঠিত আধুনিক সামরিক শক্তি। বন্ধুরা, আরেকটা যেটা আপডেট আসছে, রাতে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ইস্পাহানে এলাকায় বোমা মেরেছে। আর এটা সাধারণ বোমা না, 2000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা। বাংকার ব্লাস্টার মানে জানো তো, এই বোমা মাটির গভীরে ঢুকে ফাটে। মানে যদি কোথাও ভূগর্ভস্থ কোনো স্থাপনা থাকে, পারমাণবিক কেন্দ্র, অস্ত্রাগার, কমান্ড সেন্টার, সেটাকে ধ্বংস করার জন্য এই বোমা ব্যবহার হয়। ইস্পাহান হলো ইরানের সেই জায়গা যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রমের একটা বড় অংশ চলে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু গবেষণা, এসব এই এলাকাতেই হয়েছে। তো হামলার পর কি হলো, আগুন লাগলো, ধোঁয়া উঠলো, ট্রাম্প ভিডিও শেয়ার করলেন, দেখো আমরা কিভাবে ইরানকে জ্বালাচ্ছি, এই টাইপ পোস্ট দিয়ে। কিন্তু একটা জিনিস হলো না, রেডিয়েশন নেই। এই জায়গাটা পারমাণবিক কেন্দ্র হলে 2000 পাউন্ডের বোমা পড়লে রেডিও অ্যাক্টিভ ধুলো ছড়িয়ে পড়ার কথা। তো কোনো রেডিয়েশন নেই মানে কি? মানে ওখানে ইউরেনিয়াম নেই, তাহলে ইউরেনিয়াম গেল কোথায়? এটাই বড় প্রশ্ন। বন্ধুরা, এটাই হলো আসল চমক বলতে পারেন। 2025 সালে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে আমেরিকা হামলার আগে ইরান ইস্পাহান পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় 4050 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল। ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা সিআইএ জানে না, মোসাদ জানে না, কেউ জানে না। মানে আমেরিকা ইসরায়েল মিলে যা ভেবেছিল ইস্পাহানে বোমা মারলে পারমাণবিক কার্যক্রম ধ্বংস হবে, সেটা ঘটেনি। ইরান 4 কদম আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিল। এটা একটু ভেবে দেখো, আমেরিকা বোমা মারছে খালি গোদামে, ইউরেনিয়াম নিরাপদ জায়গায় লুকোনো আছে। এবং ইরান এখন চাইলে এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানাতে পারে কিনা, সেটা সেই প্রশ্নটা এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। কারণ 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অনেকটাই বেশি। পারমাণবিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ দিয়ে একাধিক বোমা তৈরি করা সম্ভব। ইরানকে কেউ হালকা ভাবলে এটাই হয়। তারা প্রতিটা তারা প্রতিটা চালের আগে দুটো চাল ভেবে রাখে। তাদের প্রতিটা চালের আগে দুটো চাল ভেবে রাখে। বন্ধুরা, আরেকটা বড় আপডেট আসছে। এখন একটা একদম অন্যরকম ভাবে একটা আপনাদের খবর জানাই। আমেরিকার সবচেয়ে কাছের মিত্রদের একজন হলো ইতালি। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর ইউরোপের দেশ মিডল ইস্টের পথে
আমেরিকার একটা সামরিক বিমান ইতালিতে থামতে চেয়েছিল, আর ইতালি না করে দিয়েছে। ইতালির কথা হলো আমেরিকা অনুমতি না নিয়েই বিমান নামাতে চেয়েছে, তাই নামতে দেওয়া হয়নি। কিন্তু বন্ধুরা, এটা শুধু অনুমতি নেওয়ার ব্যাপার না। ইউরোপের দেশগুলো এই যুদ্ধ থেকে দূরত্ব রাখতে চাইছে। ইতালি একটা সিগন্যাল দিয়েছে, আমরা এই যুদ্ধের অংশীদার না। এবং এটা শুধু ইতালি না, ন্যাটো ন্যাটোকে ডাকা হয়েছিল, আসেনি। ইউরোপের কোনো দেশ আসেনি। আমেরিকার এই যুদ্ধে পাশে দাঁড়াতে ইউরোপ রাজি না। আর সবচেয়ে বড় লাথি মারল পোল্যান্ড। ব্যাপারটা হলো, মিডল ইস্টে আমেরিকার বেশ কিছু বড় এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার ধ্বংস করে দিয়েছে। মানে আমেরিকার মিসাইল যে প্রতিরোধ ব্যবস্থা, সেটাই ফুটো করে দিয়েছে, ফুটো তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা দুনিয়ার বিভিন্ন দেশে, যেসব তাদের ইউরোপীয় নেতা এলাইগুলো আছে, সেই দেশগুলোতে যেগুলো খুব কাছের বিশ্বস্ত, তো সেই সব দেশে যেসব পেট্রিয়ট, মানে আমেরিকারই ডিফেন্স সিস্টেম দিয়েছিল, পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল, সেগুলো ফিরিয়ে নিতে চাইছে। তো দক্ষিণ কোরিয়া থেকে থার্ড ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে তুলে নিয়ে এসেছে। এবার পোল্যান্ডকে বলেছে, তোমাদের দেওয়া পেট্রিয়ট ডিফেন্স মিসাইল সিস্টেম মিডল ইস্টে পাঠাও। পোল্যান্ড বলছে না, সরাসরি না। পোল্যান্ড বলছে, আমরা ইসরায়েলের জন্য আমাদের ডিফেন্স দুর্বল করব না। এখন একটু পরিপ্রেক্ষিত বুঝিয়ে বলি। পোল্যান্ড রাশিয়ার পাশের দেশ, তারা সব থেকে বেশি ভয় থাকে রাশিয়ার। পেট্রিয়ট সিস্টেম তাদের কাছে মূল্যবান নিরাপত্তার ঢাল, সেটা সরিয়ে নেওয়া মানে নিজেদের ঝুঁকিতে ফেলা। তাই পোল্যান্ড না বলেছে। কিন্তু এই না যে শুধু কৌশলগতভাবে, এটা একটা রাজনৈতিক বার্তা। মানে ন্যাটোর ভেতরেও আমেরিকার কথা শুনতে রাজি না সবাই। বন্ধুরা, পুরো ব্যাপারটা আপনাদেরকে একটু গুছিয়ে বলি। আমেরিকা যুদ্ধে ঢুকেছিল ভেবে যে ইরানকে 3 থেকে 4 সপ্তাহে গুড়িয়ে দেব, কিন্তু সেটা বর্তমানে হচ্ছে না। প্রথমত, ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যাচ্ছে না, কারণ ইউরেনিয়াম লুকানো। দ্বিতীয়ত, হরমুজ খোলানো যাচ্ছে না, উল্টো আরব দেশের পাইপলাইন ট্যাঙ্কার সব ধ্বংস হচ্ছে। তৃতীয়ত, মিত্ররা পাশে নেই, ন্যাটো নেই, ইউরোপও নেই, ইতালি বিমান নামাতে দিচ্ছে না, পোল্যান্ড ডিফেন্স সিস্টেম দিচ্ছে না। চতুর্থ, ইরানের পক্ষে চেচেন ফোর্স ঢোকার হুমকি। পঞ্চম, আমেরিকার এয়ার ডিফেন্স ফটো তৈরি হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে ট্রাম্প হয়তো ভাবছেন হরমুজ ছাড়াই বেরিয়ে যায়। কিন্তু তাহলে ইসরায়েল কি করবে? ইসরায়েলের নিরাপত্তা কে দেবে? আমেরিকা চলে গেলে ইরান সরাসরি ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়বে। আর তাই ট্রাম্প আটকে গেছেন, না পারছেন জিততে, না পারছেন সরে যেতে। দেখুন, মোট কথা হলো, এই যুদ্ধটা যতটা সহজ মনে হয়েছিল আমেরিকার কাছে, ততটা সহজ না। ইরান আগে থেকে অনেক প্রস্তুতি নিয়েছে, ইউরেনিয়াম সরিয়েছে, পাইপলাইন কেটেছে, আরব দেশগুলোকে চাপে ফেলেছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপিয়ে আছে মিডল ইস্টের সাধারণ মানুষ। আরব হোক, ইরানি হোক, তেল নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ। আর এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে সেটা এখন কেউ জানে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এটা আর শুধু ইরান বা ইসরায়েলের যুদ্ধ নেই। এটা একটা বড় আঞ্চলিক এবং ধীরে ধীরে বৈশ্বিক সংঘাতের দিকে যাচ্ছে। বন্ধুরা, এই আপডেটগুলি প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন আপডেটটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে এবং কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিও অবশ্যই